জুলাই মাস শুরু হয়েছে। আমি যেহেতু এই আন্দোলন সংগ্রামে আপনাদের মতো করে আমার জাহাঙ্গীরনগরে সম্পৃক্ততা ছিল এবং খুব ভালো ভূমিকা, খারাপ ভূমিকা বলবো না, তবে যারা ভূমিকা রেখেছিল শিক্ষকদের মধ্যে তাদের মধ্যে অন্যতম ছিলাম। আপনি অনুমতি দিলে আমি 5ই আগস্টের সকাল 8:13 আমার শিক্ষকদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে একটা মেসেজ দিয়েছিলাম। আপনি অনুমতি দিলে আমি মেসেজটুকু পড়ে শুনে আমি এক্সপেকটেশনের জায়গায় আমাদের রাজনীতি কোথায় যাবে সেটা ওখানে ছিল। শুভ সকাল 8:13 আমার 5 তারিখে সকালবেলা আমি লং মার্চে নেতৃত্ব দিব। আমরা কয়েকজন শিক্ষক ছাত্র মিলে সাভার জাহাঙ্গীরনগর লিড করবে, সেরকম প্রাককালে অনেকটা গোসল টোসল করে ব্যাকপ্যাক হয়ে রেডি হয়ে শুধু মেসেজটা দিয়েছিলাম, আমাদের শিক্ষকদেরকে আহ্বান জানাচ্ছিলাম। সেটি আমি বলতে চাচ্ছি, ওই সময় খুব প্রাসঙ্গিক ছিল। শুভ সকাল আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন ছাত্রছাত্রীদের ঘোষিত ঢাকা অভিমুখী লং মার্চ আজ সকাল 9:30টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হতে যাচ্ছে। আশা করছি দিনটি হবে বর্ণাঢ্য এবং আগামী সূর্য উদয়ের পূর্বক্ষণ। আপনারা কেউই পিছিয়ে থাকবেন না। আমার সকল শ্রদ্ধেয় শিক্ষকদেরকে অনুরোধ করব যাদের পক্ষে সম্ভব এই লং মার্চে অংশগ্রহণ করার জন্য। এই সন্ধিক্ষণে যারা সামিল হবে তারা হবে ইতিহাসের সাক্ষী। তাছাড়া আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যে যাত্রা করবে তাদের সাথে থেকে তাদের সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল থাকার ক্ষেত্রে সহযোগিতার অংশ হিসাবেও আপনাদের থাকা উচিত। বেশি কিছু বলে ফেললে ক্ষমা চাই, কিন্তু আমি আমার বিবেকের জায়গা থেকে আপনাদেরকে আহ্বান করছি, এটি কোনো একক আন্দোলন নয়, এটি ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, এটি সার্বিক পরিবর্তনের আন্দোলন। আগামীতে যারাই আসুক না কেন কোনো অবস্থাতেই এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় এমন ব্যবস্থা প্রণয়নের আন্দোলন। এটি রাষ্ট্র এবং সরকার এবং দল পৃথক করার আন্দোলন। আমি আপনাদের সাথে দীর্ঘ সময় সামাজিক রাজনৈতিক আন্দোলনে ছিলাম। আমি বিশ্বাস করি আপনারা সবাই মনে মনে এই জিনিসটি লালন করেন। আজ সময় এসেছে এবং সুযোগও এসেছে অরাজনৈতিক ছাত্র নেতৃত্বের মধ্য দিয়ে একটি পরিবর্তনে। তাই আমার অনুরোধ, আমরা কেউই দলবাজ বা দলদাস হতে চাই না। আমরা শিক্ষক এবং অভিভাবক দুইভাবেই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের পাশে থাকা উচিত। তাই আসুন লং মার্চ সফল করি। দুঃখিত দীর্ঘ মেসেজ পড়ার জন্য। 5ই আগস্টের পরে আমাদের যে চাওয়া সেটা কতটুকু হলো? আজকে আপনি প্রশ্ন করেছেন সংসদ, সরকারি দল, বিরোধী দল, ফাইনালি রাষ্ট্র কোথায় আছি? সংসদ ভবন, সংসদ এলাকা আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক। আমরা আমাদের ক্যান্টনমেন্টকে আমরা কিন্তু জাতীয় সার্বভৌমত্বের প্রতীক। এগুলি সংরক্ষিত অনেক কারণে। আমরা কিছুদিন আগে, 2 দিন আগে দেখলাম আমাদের সংসদ ভবনকে অন্য আরেকটি রাষ্ট্রের স্বাধীনতা দিবসের জন্য আমরা দিলাম। বক্তৃতা দিল কি আমাদের রাজনৈতিক দলগুলি, ওইখানে গেল। হোস্টও অন্য আরেকটি দেশ। কোথায়? আমার সার্বভৌমত্বের প্রতীকের উপরে। আজকে যদি আমরা হোস্ট হতাম, আমাদের এই সংসদ ভবনে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ উঠতে পারে, বিভিন্ন ধরনের প্রোগ্রামে যেতে পারে, হয়ও তাই, এবং এটা খুবই ভালো। কিন্তু অন্য একটি দেশের আপনার স্বাধীনতার এক দিবসের জন্য আমাদের বাংলাদেশে ওনার এম্বাসি আছে, অথবা জায়গা হচ্ছে না, অনেক জায়গা আছে, সেখানে হতে পারত। কিন্তু আমার সার্বভৌমত্বের প্রতীকের উপরে যখন আসে তাহলে আমি কী বুঝবো? আমি দুটাই জিনিস বুঝতে পারি, যে বর্তমান যারা এই বিষয় নিয়ে চিন্তা করেন, রাজনৈতিক চিন্তার যে প্রাইড সেটি কতটুকু অদূরদর্শী সেটা আমার কাছে ভাবাচ্ছে। এটি কিন্তু খুবই প্রতীকী ইস্যু, করতেই তো পারে, কিন্তু কেন এখানে না, কেন অন্যখানে? এই আন্ডারস্ট্যান্ডিংটা যখন রাজনৈতিক দলগুলির মধ্যে থাকে না, এবং ওইখানে যা যখন বক্তৃতা করছেন, আপনি দেখেন আমরা জামাতকে অনেক এডুকেটেড, রেজিমেন্টাল এবং সেন্সিবল মনে করি। সেই জামাতের যে প্রধান ডক্টর শফিক, উনি কিন্তু যে বক্তব্য দিয়েছেন যে আমেরিকা আপনার এই মিডল ইস্টের যুদ্ধ বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানিয়েছেন। আচ্ছা, যুদ্ধটা লাগালো কে? উনি উদ্যোগ নিয়েছেন। তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনি যে জায়গাটা আসছেন, যে বিরোধী দলের অবস্থান কোথায়, সরকারি দলের অবস্থান কোথায়। আমি দুঃখের সাথে বলি, যেটা অসীম ভাই বলেছেন, যে আপনাদের মতো বা ওনাদের মতো যদি লোকগুলি পার্লামেন্টে যেত, পার্লামেন্ট আরও বেশি প্রাণবন্ত হতো। ছাত্র জীবন থেকে আমি আপনাদেরকে দেখে দেখে, আমি কিন্তু অন্য একটি সংগঠনে ছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনাদের মতো লোকজনের মুক্ত মঞ্চে আমরা বক্তৃতা শোনার জন্য বসে থাকতাম।
অনেক ভাবে যে রাজনৈতিক কালচার সেটি কিন্তু বামপন্থীরা কিন্তু আগের দিনে যে বাফারিংয়ের রোলটা প্লে করতো রাজনীতিতে, সে বামপন্থী এখন নাই। তার মানে সামগ্রিকভাবে আমরা কি করেছি, সরকার তারপরে হচ্ছে দল এবং রাষ্ট্র পৃথক করতে মিস করে ফেলছি। আপনার রাষ্ট্র সবার, রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলতে হয় এই প্রসঙ্গে। উনি কিন্তু কোনো রাজনীতি করে ক্ষমতা আসেননি। উনি একটা জায়গা থেকে একটা কনসিকুয়েন্সিয়াল ইস্যুতে ওনার উপরে দায়িত্ব বর্তাইয়েছেন এবং উনি ফাইনালি একটা দল করেছেন। সেই ব্যক্তিটিও বুঝেছেন যে দল, রাষ্ট্র এবং সরকার এগুলো আলাদা জিনিস। রাষ্ট্রের প্রশ্নে হচ্ছে প্রতিদিনের বিশ্ববিদ্যালয়, প্রতিদিনের রেল স্টেশন, প্রতিদিনের পুলিশ স্টেশন, সেটি একটি প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড়াতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু পড়েছি, সেটিকে দিয়ে উদাহরণ দিই। জিল্লুর রহমান সিদ্দিকের মতো একজন অধ্যাপককে জিয়া রহমানই কিন্তু দুবার ভিসি রেখেছেন, কিন্তু আওয়ামী লীগ করতেন, আওয়ামীপন্থী। সো হোয়াট, ওনার কাছে প্রশ্ন ছিল রাষ্ট্রে প্রয়োজনে যেটা বেস্ট হবে সেটাকে আমি করব। পার্লামেন্টের ক্ষেত্রে আমি কিন্তু তাই মনে করি, কোন লোকগুলি পার্লামেন্টে যাবে সেগুলি কি দল সেভাবে চিন্তা করেছে? আজকাল ইলেকশন করতে হলে অসীম ভাই ভালো বুঝবেন, উনি একদম পার্টির সাথে, আপনারাও ভালো বুঝেন। একজন বিদগ্ধ মানুষ, জানা মানুষের রাজনীতি করে পার্লামেন্টে যাওয়ার রাস্তা আর্থিকভাবেই বন্ধ। তারপরে তো আছে রাজনীতিতে ব্যবসা বা অন্য অন্য বিষয়গুলি ইনফ্লুয়েন্স। আমি সরি, আমি একটু লম্বা করে ফেলছি। সেই জায়গায় বিরোধী দলের কথা আমি যদি আসি, এখন কি অবস্থায় বিরোধী দল বলতে আমরা যেটাকে জামাতকে বুঝি, জামাত আসলে এখন একটা পজ নিয়েছে। জামাত ইলেকশনের আগে তার যে অ্যাটিটিউড, অ্যাপ্রোচ এবং তার যুক্তি, তার কথা সব কিছু এখন কিন্তু ওনারা পজ দিয়েছেন। পজ দিয়েছেন ওনারা খুব ভালো জানেন, ওনারা আসলে ওই জিনিসটাই ভালো বুঝেন। এই যে 5টা বছর এই সরকারটা থাকবে, এর মধ্যে তাকে ইনিশিয়ালি গুছাই নিতে হবে, আর্থিক গুছাই নিতে হবে, প্রতিষ্ঠান গুছাই নিতে হবে, সংগঠন গুছাই নিতে হবে। এবং তারা কিন্তু 3টা ফরম্যাটে সমাজে বিস্তার করে।